গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১৬, ১১৭ এবং ১১৮তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। মাধ্যমে মাত্র ৫১ জনেরই সুযোগ ছিল। ভয়াবহ অবস্থা আরও ছিল আমাদের সামরিক বাহিনীতে। সেখানে জেনারেল ৩ জন, বাঙালি শূন্য, মেজর জেনারেল ২০ জন, বাঙালি শূন্য, ব্রিগেডিয়ার ৩৪ জন, বাঙালি মাত্র। এখানে ৫৬ সালে একজনও ছিল না। কর্নেল ৪৯ জন, লেফটেন্যান্ট কর্নেল ছিল মাত্র একজন, আর মেজর সেখানে ৫৯০ জনের জায়গায় মাত্র ১০ জন, আর সেনা অফিসার আর নৌবাহিনী এগুলি খুবই নগণ্য। নৌবাহিনী ৫৯৩ জনের মধ্যে মাত্র ৭ জন, আর বিমান বাহিনী ৪৬০ জনের মধ্যে মাত্র ৬৪০ জনের মধ্যে মাত্র ৬০ জন, আর মেজর ৫৯০ জনের মধ্যে মাত্র ১০ জন, আর সেনা অফিসার মানে অর্থাৎ তাদের কাছে এরকম একটা ছিল যে বাঙালিরা কোনো কাজই যোগ্য না। তাই পাকিস্তানি শাসকরা এই ভাবটা দেখাতো। এবং আরেকটা বিষয় হচ্ছে, আইন প্রশাসনে কোনো মহিলা কখনো অংশগ্রহণ করতে পারত না, তাদের জন্য নিষিদ্ধ ছিল, একেবারে আইন করেই নিষিদ্ধ ছিল। এবং প্রতিটি ক্ষেত্রেই আমরা এরকম অবহেলিত ছিলাম। এই অবহেলার বিরুদ্ধেই জাতিপিতা সংগ্রাম শুরু করেন। তার উপর আসে মাতৃভাষায় কথা বলার অধিকার। সেই অধিকারটুকু তারা কেড়ে নিতে চেষ্টা করে, উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র। সেখান থেকেই কিন্তু আন্দোলন শুরু। ১৯৪৮ সালে ১১ই মার্চ থেকে এই আন্দোলন শুরু হয়েছিল। আর সেই আন্দোলনের পথ বেয়ে তিনি ৬ দফা দেন। এরপর ৭০-এর নির্বাচনে সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায়, যার ফলে আর পাকিস্তানি সামরিক শাসকরা ক্ষমতা দেয়নি। তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন, আর এই অসহযোগ আন্দোলন থেকেই সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশকে তাই তিনি গড়ে তুলতে চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ একটি দেশ হিসেবে। কিন্তু ৭৫-১৫ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর সেই স্বাধীনতা বিরোধী বলতে গেলে যারা স্বাধীনতা চায়নি, মূলত তারাই ক্ষমতায় আসে এবং আমাদের সকল চেতনাকে নস্যাৎ করে দেয়। স্বাধীনতার পর জাতিপিতা কিন্তু আইন করে, আইন প্রশাসনে যেন আমাদের মেয়েরা ঢুকতে পারে, সেই আইনগুলি সব পরিবর্তন করতে শুরু করেন এবং পরিবর্তন করেছিলেন। এভাবে প্রতিটি ক্ষেত্রে আমাদের বাঙালিদের অবস্থান সুদৃঢ় করার পদক্ষেপ তিনি নিয়েছিলেন। আমরা জাতিপিতা আদর্শ নিয়ে রাজনীতি করি এবং আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের যে রিসার্চের, আমরা সবসময় বাংলাদেশকে কীভাবে জাতিপিতার আদর্শে গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে আমরা বিভিন্ন কাজ করি এবং সেমিনার করি। আমাদের অর্থনৈতিক নীতিমালা এবং আমাদের দলের যে ঘোষণাপত্র, সেখানে আমরা সেগুলি উল্লেখ করি এবং সেভাবে আমরা প্রস্তুতি নিই। তাই ৭৫-এর পর প্রায় ২১ বছর পরে আমরা সরকার গঠন করি। সরকার গঠনের পর থেকে আমরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিই। বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি, বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নয়নের স্বাক্ষর রাখতে শুরু করি। প্রকৃতপক্ষে ৯৬ থেকে ২০০১ ছিল বাংলাদেশের জন্য একটি স্বর্ণযুগ, কিন্তু সেটাও বেশি দিন বাংলার মানুষের ভাগ্যে জোটেনি, কারণ তখন একটা চক্রান্ত করেই আমাদের আর ক্ষমতা আসতে দেওয়া হয়নি। যা হোক, ৮ বছর পরে আবার আমরা সরকার গঠন করার সুযোগ পাই অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। তখন থেকে আমরা চেষ্টা করি বাংলাদেশটাকে আবার কীভাবে উন্নত করব এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা আমরা আমাদের সেই নির্বাচনী ইশতেহারে দিয়েছিলাম। আজকে সেই ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, যার ফলে এই যে আপনাদের সঙ্গে এই করোনা ভাইরাস যখন সব বিশ্ব স্থবির, সেই সময় আমরা এখন আমাদের কাজগুলি আমরা অব্যাহত রাখতে পারছি, উন্নয়নের ধারাটাও অনেকটা আমরা অব্যাহত রাখতে পারছি। আর আপনাদের যে প্রশিক্ষণটা কিছুদিন হয়ে বন্ধ হয়েছিল, আবার সেটা চালু করা সক্ষম হয়েছে। আর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই ডিজিটাল বাংলাদেশে। খালি দুঃখ থেকে গেল যে সামনে যেতে পারলাম না বা উপস্থিত থেকে আপনাদের হাতে সনদটা তুলে দিতে পারলাম না। এটা সত্যি আমার জন্য একটা দুঃখ থেকে গেল, কারণ এই করোনা ভাইরাসের কারণেই এটা হলো। তা নাহলে হয়তো আমরা উপস্থিত থেকেই দিতে পারতাম, কারণ প্রতিবার আসি,
সুন্দর সময় কাটে এবং চমৎকার কালচারাল অনুষ্ঠানও দেখি, সব কিছু নিয়ে চমৎকার একটা সুন্দর সময় যায়, কিন্তু সেটা আর এবার আমরা পেলাম না। তারপর আমি বলবো যে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন, এই অবস্থার মধ্যেও সাফল্য অর্জন করেছেন এবং যারা প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনাদের এই অর্জিত জ্ঞান আপনার দেশের কাজে অবশ্যই লাগাবেন। বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, সেটা মনে রাখতে হবে এবং আমরা তা পারি, সেটা আমরা প্রমাণ করেছি। 2009 সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত সরকার থাকার ফলে আজকে সমগ্র বাংলাদেশ যেমন ডিজিটাল বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আলো জ্বালবো, আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, জাতির পিতার জন্মশতবার্ষিকী, আমরা ইনশাআল্লাহ সেটা সম্পন্ন করতে পারবো। আমরা 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব। কাজে এর মধ্যে বাংলাদেশকে যতটুকু উন্নত করা আমরা চেষ্টা চালাচ্ছি। যদিও আমাদের লক্ষ্য ছিল যে আমাদের প্রবৃদ্ধি আমরা 8 ভাগের উপরে তুলব, 8 ভাগের উপরে আমরা অর্জন করেছিলাম, কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটা আমরা ধরে রাখতে পারিনি। না পারলেও বিশ্বে অনেক ধনী দেশ, উন্নত দেশ, যেখানে তারা প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আসলে মাইনাসে চলে গেছে, আমরা সেখানে 5.4 ভাগ অর্জন করতে সক্ষম হয়েছি। কাজে এটুকু ধরে রাখাটাও অত্যন্ত কঠিন একটা কাজ ছিল এবং সেই সাথে সাথে আমরা যে সমস্ত প্রণোদনা দিয়েছি, নগদ অর্থ সহায়তা দিয়েছি, মানুষের খাদ্য যাতে অভাব নয় তার ব্যবস্থা নিয়েছি, অর্থাৎ মানুষের জীবনযাত্রাটা যাতে সুফল থাকে, ভালো থাকে, সচল থাকে, সেজন্য যথাযথ আমরা প্রচেষ্টা চালিয়েছি। তারপরে আমি বলবো যে স্বাস্থ্যবিধি মেনে এবং আপনারা যে সরাসরি অথবা অনলাইনে ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করে সারা বিশ্বের কাছে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনাদের সবাইকেই বলবো যে আপনারা এই কোর্স সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করবেন একটা অস্বাভাবিক পরিস্থিতিতে, এটাই হচ্ছে একটা বিষয়। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি আপনি যেমন মেনে চলবেন, আপনার সহকর্মীরা যেন মেনে চলে, দেশবাসী যেন মেনে চলে, আপনার কর্মস্থলে যেন সেটা মেনে চলে, এ বিষয়ে আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে এবং আপনারা থাকবেন। আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে আপনাদের জানা দরকার, কারণ এই দেশটাকে জানতে হলে আর দেশের উন্নয়নটা করতে হলে তার চিন্তাভাবনাটাও জানা একান্ত প্রয়োজন। ইতিমধ্যে তার অসমাপ্ত আত্মজীবনী, তার লেখা যে ডায়েরি বই, সেটা আমরা বের করেছি। কারাগারে রোজ নামচা, সেটা আমরা প্রকাশ করেছি। তিনি 1952 সালে চীন সফরে গিয়েছিলেন একটি শান্তি সম্মেলনে যোগ দিতে, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত নয়া চীন, তখন চীন একবারে নতুন নয়া চীন নামে পরিচিত ছিল। সেখানে তার সেই ভ্রমণ সম্পর্কে এবং তখন এই নয়া চীন সম্পর্কে তার অভিজ্ঞতা তিনি লিখেছিলেন, যখন 54 সালে তিনি কারাগারে বন্দী ছিলেন তখন। সে বইটিও আমরা বের করেছি। এর মাধ্যমে আমার মনে হয় যে আপনারা তার চিন্তা চেতনা, তার ফিলোসফি অনেক কিছু জানতে পারবেন, আর তখনকার বিশ্ব পরিস্থিতিও জানতে পারবেন বা আমাদের দেশের বিষয়টাও আপনারা জানতে পারবেন। পাশাপাশি আমরা তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক একটা মামলা হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা, যদিও সে মামলাটা ওরা সম্পন্ন করতে পারেনি, সেখানে গণ অভ্যুত্থান হয়েছিল এবং মামলা প্রত্যাহার করতে আইয়ুব খান বাধ্য হয়েছিল গণমানুষের আন্দোলনের ফলে। কিন্তু সেই মামলার যে প্রসিডিংস, সেটাও যতটুকু সংগ্রহ করা সম্ভব ছিল আমি সেটা হাইকোর্ট থেকে সংগ্রহ করে সেটাও আমি প্রকাশ করেছি। সেখান থেকে আপনারা অনেক তথ্য বাংলাদেশ সম্পর্কে জানতে পারবেন। আরেকটি বিষয় জানতে পারবেন যেটা আমি মনে করি আপনাদের কর্মক্ষেত্রে কাজে লাগবে, যে তখনকার পাকিস্তান আমলে পাকিস্তানের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তারা কিভাবে কাজ করত। এবং জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন একটা ছাত্র, শেখ মুজিব একজন ছাত্র আইন বিভাগে, তখন থেকে তার বিরুদ্ধে যেভাবে গোয়েন্দা সংস্থা লেগেছিল তার পিছনে এবং তার বিরুদ্ধে কিভাবে তারা রিপোর্ট করত বা তার ইমেজ নষ্ট করবার জন্য কীভাবে অপপ্রচার করত, এই সমস্ত বিষয়গুলি, সেই রিপোর্টগুলি আমি প্রথমবার যখন সরকার গঠন করি তখন সংগ্রহ করি এবং তার উপরে আমি এবং আমার বান্ধবী ছিল বেবি মওদুদ, সে একজন কবি এবং সাংবাদিক, আমরা দুজন মিলে এর উপরে অনেক কাজ করি এবং পরবর্তী দ্বিতীয়বার যখন সরকার তখন থেকে আমরা উদ্যোগ নিই এবং এখন আমরা সেগুলি
সেই রিপোর্টগুলি কিন্তু প্রকাশ করছি। ইতিমধ্যে 7টা খণ্ড বের হয়েছে, মোট 14টা খণ্ড। কারণ একজন মানুষের বিরুদ্ধে কি পরিমাণ রিপোর্ট ছিল আপনারা চিন্তা করতে পারবেন না। প্রায় 40,000-এর উপরে পাতা, যদিও এর মধ্যে যেগুলি প্রশাসনের কাজে লাগে বা যেগুলি পুনরাবৃত্তি আছে সেগুলি অনেক কিছু আমি সেখানে এডিট করেছি, সংশোধন করেছি, করে দিয়ে মূল কথাগুলি যেখানে আছে সেগুলি দিয়েই আমি এই বইগুলি বের করছি। এটা আমি মনে করি আপনাদের চলার ক্ষেত্রে যথেষ্ট উপযোগী হবে এবং আপনারা জানতে পারবেন যে ওরা কীভাবে কাজ করতো, কিন্তু তার মধ্যে থেকে বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাসটাকে আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন, জানতে পারবেন। সেটা আপনাদের শিক্ষণীয় হবে বলে আমি বিশ্বাস করি। এটা বাংলাদেশের সকলের জন্যই ক্ষেত্রে প্রযোজ্য। কারণ বাংলাদেশটাকে তিনি চিনতেন, জানতেন। তার একটাই লক্ষ্য ছিল যে বাংলাদেশটাকে কিভাবে তিনি উন্নত করবেন এবং গরিব মানুষ, এদেশের মানুষ যে মানে তাদের শতছিন্ন কাপড়, বিদেশ থেকে পুরনো কাপড় কিনে নিয়ে এসে বা অনুদান হিসেবে নিয়ে এসে সেই কাপড় দেওয়া হতো আমাদের দেশের মানুষকে। তাদের পরনে ছিন্ন কাপড়, পেটে খাবার নেই, হাড্ডিসার কঙ্কালসার অবস্থা, রোগের চিকিৎসা নেই। কিন্তু স্বাধীনতার পরপরই তিনি যে পদক্ষেপগুলি নিয়েছিলেন, যে একবারে প্রতিটি থানায় 10 বেডের হাসপাতাল করা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত হাসপাতাল করা, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া এবং দেশ পুরো ব্যবস্থাটাকে ঢেলে সাজানো, সেটা যদি তিনি সম্পন্ন করতে পারতেন। 5 বছর ব্যাপী তিনি একটা কর্মসূচি নিয়েছিলেন। এটা যদি তিনি সম্পন্ন করতে পারতেন, তো স্বাধীনতার 10 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে উঠত। মহান মুক্তিযুদ্ধে যারা পরাজিত শক্তি এবং আমাদের দেশে যারা তাদের দোসর, যারা স্বাধীনতা চায়নি এবং তাদেরই চক্রান্ত, ষড়যন্ত্র এবং আন্তর্জাতিকভাবেও যারা আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছে, এই চক্রান্তের ফলেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়, আমরা তাকে হারাই, যার জন্য বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হয়। কিন্তু আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, যে কারণে তার পদাঙ্ক অনুসরণ করে তার প্রদর্শিত পথ ধরে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দেশের উন্নতি। ফলে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি আমরা পেয়েছি। একটা উন্নয়নশীল দেশ হিসেবে একটি দেশকে গড়ে তুলতে যা যা করণীয় আমরা এই পর্যন্ত তা করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের জন্য আমরা দীর্ঘ কর্মসূচিও হাতে নিয়েছি। প্রথমবার সে প্রেক্ষিত পরিকল্পনা নিলাম 10 থেকে 20 পর্যন্ত। দ্বিতীয়বার আমরা এখন নিয়েছি 2021 থেকে 41। এই 41 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে। আজকে আপনারা যারা প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন, আপনারাই কিন্তু তখন মানে একটা উচ্চ পর্যায়ে যাবেন, বরং 41-এর কর্ণধার আপনারাই হবেন, বাস্তবায়ন আপনারাই করবেন। কাজে সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবেন। যে কোনো একটা জাতির জন্য সবসময় একটা দিক নির্দেশনা থাকা দরকার হয়, দিক দর্শন থাকতে হয়, লক্ষ্য থাকতে হয়। একটা লক্ষ্য স্থির না থাকলে কখনো কোনো জাতি উন্নতি করতে পারে না। সেই লক্ষ্যটা ঠিক করবার জন্যই কিন্তু আমরা এই পরিকল্পনা নিয়েছি। এটা একটা কাঠামো, এর উপরে ভিত্তি করে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই। আমি এখানেই থেমে থাকিনি। আমরা 2100 সালের বাংলাদেশ, ডেল্টা প্ল্যান 2100, আমাদের একটা বদ্বীপ, নদীমাতৃক এলাকা, নদীমাতৃক দেশ। কাজে এই বদ্বীপটাকে কীভাবে সুন্দরভাবে গড়ে তোলা এবং এই যে 100 বছরের একটা কর্মসূচি, সেটাও কিন্তু আমরা প্রণয়ন করেছি, সেটাও বাস্তবায়ন করা হবে। কাজে এভাবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। অর্থাৎ আমি সরকার আসার পর যেমন আশু করণীয় কী সেটা যেমন সুনির্দিষ্ট করে সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে মানুষের সমস্যা সমাধানের ব্যবস্থা নিয়েছি। আমাদের মধ্যমেয়াদী পরিকল্পনাও আমরা হাতে নিয়ে সেগুলো যেমন বাস্তবায়ন করেছি, আবার সুদূর প্রসারী পরিকল্পনা কী হবে সেটাও কিন্তু করে দিয়ে গেলাম। এই জন্য যেন এরপরে যারাই আসবেন দায়িত্বে তারা যেন অন্তত তখনকার যুগের প্রয়োজন মিটিয়ে সেগুলি আপনারা কাজে লাগাতে পারেন। একটা লক্ষ্য যদি স্থির থাকে তাহলে সেটা চলার পথে হয়তো মানে সারা বিশ্বে প্রযুক্তি নির্ভর বিশ্ব, এখন প্রযুক্তি পরিবর্তনশীল, বিজ্ঞানের যুগ, এখানে গবেষণা এবং বিজ্ঞানের প্রভাব তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেইভাবে পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেটা আপনাদের করতে হবে।
এবং আপনাদের ভবিষ্যৎ বংশধররাও যেন বা উত্তরসূরি বা পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে আপনার উত্তরসূরি যেভাবে চলবে সেগুলো আপনারা করতে পারবেন। সেভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন যে এই দেশের মানুষ, যারা ভাগ্যহারা মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, যাদের জন্য জাতিপিতা সারা জীবন তার জীবনটাকে উৎসর্গ করেছেন, তাদের কথা আপনাদের চিন্তা করতে হবে এবং তাদের ভাগ্য পরিবর্তনেই আপনাদের কাজ করতে হবে এবং সেভাবে আপনারা কাজ করে যাবেন। তিনি কিন্তু সবসময় তার ভাষণে বলতেন এই গরিব দুঃখী মানুষের কথা, সবসময় তিনি বলেছেন এবং সেটাই তিনি চেয়েছেন যে এই দেশের মানুষের ভাগ্যটা তিনি কীভাবে পরিবর্তন করবেন। তা আমাদের এটাই থাকবে আপনাদের কাছে আকাঙ্ক্ষা যে আপনাদের যে মেধা, আপনাদের জ্ঞান, আপনাদের বুদ্ধি, মনন, সেগুলি আপনারা কাজে লাগাবেন দেশ ও জাতির সেবায়। এদেশের মানুষ যেন নিরাপদ থাকতে পারে, উন্নত জীবন পেতে পারে, আর বিশ্ব দরবারে আমরা যেন মাথা উঁচু করে চলতে পারি সম্মানের সাথে। মানুষ যেন ন্যায় বিচার পায়, প্রশাসনের সেবা পায়, তাদের নিজেদের ভাগ্য তারা গড়তে পারে সেই সুযোগ পায়। ইতিমধ্যে আমাদের ডিজিটাল বাংলাদেশ আমাদের একটা আমরাই উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের যারা যুব সমাজ তারা নিজেদের কাজ করে খাবে, সেইভাবে আমরা কিন্তু তাদেরকে উদ্যোগ নেই এবং সেভাবে ট্রেনিংয়েরও ব্যবস্থা করি। আপনারা জানেন যে লার্নিং অ্যান্ড আর্নিং এই কর্মসূচিটা আমরা নিই, এই যুব সমাজকে আমরা উদ্বুদ্ধ করি। সেটাও আমাদের একটা রিসার্চ সেল CRI তাদের উদ্যোগে ইয়াং বাংলা দিয়ে আমরা এই যুব সমাজকে এক জায়গায় নেওয়া, তারা কিভাবে তাদের নিজেরা কাজ করতে পারে, নিজেরা ব্যবসা বাণিজ্য করতে পারে বা নিজেদের মেধাকে কাজে লাগাতে পারে, লাগিয়ে নিজে কাজ করবে, অন্যকে কাজ দেবে, সেই সুযোগটা সৃষ্টি করতে পারে। সেই ফ্রিল্যান্সার তাদের আসলে কোনো রেজিস্ট্রেশন ছিল না, আইডেন্টিটি ছিল না, কিছু ছিল না, কাজে তার সবাই মনে করতো এরা বেকার, তার নিজেরও মনে করতো তারা বেকার। আমরা এখন তাদেরকে একটা তাদের আইডেন্টিটি দিচ্ছি, তার এটাও যে একটা কর্মসংস্থান, এটাও যে নিজের পায়ে দাঁড়ানো, এটাও যে তারা নিজেরা কাজ করে খাচ্ছে সেটা করতে পারে, সেই সুযোগটা তাদের সৃষ্টি করে দিচ্ছি। এর ফলে তারাও আমাদের দেশের জন্য অনেক অবদান রাখতে পারবে। কারণ সকলকে তো আর আমরা চাকরি দিতে পারি না, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এই জন্য সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি এবং আমি মনে করি সেদিক থেকে তারা যথেষ্ট সুযোগ পাচ্ছে এবং সুযোগ পাবে, দেশের জন্য আরও অবদান রাখতে পারবে। বিভিন্ন ভাষা শেখারও সুযোগ করে দেওয়া হয়েছে, 9টা ভাষার অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে, সেখান থেকে তারা ভাষাগুলি শিখতে পারবে। আমরা আমাদের যারা চাকরিজীবী তাদের জীবনমান উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার আসার পরে অনেক পদক্ষেপ নিয়েছে। 2015 সালে আমরা যে বেতন কমিশনে যেভাবে বেতন বৃদ্ধি করেছিলাম, এ ধরনের বেতন বৃদ্ধি আর কেউ কখনো করে না। আমরা সেটা যেমন করে দিয়েছি, তাছাড়া প্রত্যেকের জন্য একটা বাড়ি বা ফ্ল্যাট বা জমি কিনতে পারে তার জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা, যাতে গাড়ি কিনতে পারে তার জন্য নামমাত্র সুদে মানে সার্ভিস চার্জের মাধ্যমে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেকের আবাসিক সমস্যার সমাধানের জন্য আমরা ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি এবং এই ফ্ল্যাট আমরা উপজেলা পর্যায় পর্যন্ত করে দেব, যাতে কেউ বদলি হলে কোথাও থাকার কষ্টটা না হয় এবং এক জায়গা থেকে যেন তারা দেশের মানুষের কাজটা করতে পারে এবং নিরাপদে থাকতে পারে সে ব্যবস্থা করে দিচ্ছি। আমি প্রথমবার এসে কর্মচারী হাসপাতাল করে দিয়েছিলাম, এখন সবথেকে আধুনিক হাসপাতাল সেটা তৈরি হয়েছে, সেভাবে আমরা উন্নত করে দিয়েছি। সেই সাথে সাথে কাজের স্বীকৃতি হিসেবে আমরা জনপ্রশাসন পদক দেওয়া শুরু করেছি, যে ভালো কাজ করবে সে পদক পাবে। শুদ্ধাচার সম্পর্কে শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া এবং আমরা যে কে কতটুকু কাজ করলো চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কর্ম সম্পাদন চুক্তি সেটাও আমরা করে দিচ্ছি, কারণ সব সময় সব কাজে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, সে ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। এবং সেই সাথে সাথে আমরা দেশে বিদেশে, এটা স্বাধীনতার পরপরই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ যখন জাতির পিতা গড়ে তোলেন তখনই তিনি বিদেশে প্রশিক্ষণের জন্য কিন্তু অফিসারদের পাঠাতেন। তা আমরাও সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার পরে আবার আমরা সেই প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি এবং সেই জন্য আমরা দেশে বিদেশে প্রশিক্ষণ যাতে আরও ভালো উন্নত আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে ছিলাম।